বিশ্বের ভাষা ও পরিবার। সারা পৃথিবীতে কতগুলো ভাষা আছে নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তবে ভাষাবিজ্ঞানীদের মতে 1003 ভাষা। তাহলে কত ভাষা আছে? 1003 ভাষা আছে। ও সেসব ভাষার অসংখ্য বৈচিত্র্য ছড়িয়ে আছে পৃথিবী জুড়ে। তবে বেশিরভাগ ভাষারই ব্যবহারকারীর সংখ্যা 10 লক্ষ থেকে কয়েকশোর মধ্যে। মানে এক একটা ভাষা যে বলে মানুষরা, সেই ব্যবহারকারী সংখ্যা, মানুষের সংখ্যা 10 লক্ষ থেকে কয়েকশোর মধ্যে। এতগুলো ভাষার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সে নিয়ে 16 শতকেই রোমান ক্যাথলিক মিশনারিরা লক্ষ্য করেছিলেন। পরবর্তীকালে জার্মান পণ্ডিত শুলৎস এবং ফরাসি ভাষাবিদ কার্দুও, তাহলে জার্মান পণ্ডিতের নাম কি ছিল? শুলৎস। আর ফরাসি ভাষাবিদের নাম কি? কার্দুও। বলেছেন যে সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্য আছে। 1786 সালে কলকাতার রয়্যাল বেঙ্গল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোন্স তার বক্তৃতায় সংস্কৃত, গ্রিক, লাতিন, জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেছেন। কে বলেছেন? উইলিয়াম জোন্স। কি বলেছেন? যে সংস্কৃত, গ্রিক, লাতিন, জার্মানি ভাষাগুলোর মধ্যে গভীর মিল আছে। এইভাবে ভাষাগুলির মধ্যে তুলনামূলকভাবে আলোচনা এবং পুনর্গঠন করে গোত্র নির্ণয় করা হয়। পৃথিবীতে এতগুলো ভাষা, এই পদ্ধতিগুলো বিভিন্ন ভাগে ভাগ করে, যেমন গোত্র বংশানুযায়ী, মহাদেশ অনুযায়ী, দেশভিত্তিক বিভাগ, ধর্মীয় শ্রেণী বিভাগ, কালগত শ্রেণী বিভাগ, ভাষার রূপতত্ত্ব ও আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ, ভাষার রূপের বর্ণনা, ভাষাটা দেখতে কিরকম সেই রকম বর্ণনা, ভাষার মধ্যে বাক্য শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যে শ্রেণীবিভাগ করা যায় তাকেই রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ বলা যেতে পারে। এই ধরনের বিশ্লেষণের ফলে বিশেষ ভাষার সাংগঠনিক অবয়বটি স্পষ্ট হয়ে ওঠে। আমরা আমাদের ভাষা থেকে জেনেছি যে শব্দের সঙ্গে জুড়ে থাকে উপসর্গ। তাই জানি তো, শব্দের সঙ্গে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি এগুলো জুড়ে থাকে। আর বাক্যের মধ্যে থাকে ক্রিয়া, অন্যান্য শব্দ পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। পৃথিবীতে এরকম অনেক ভাষা আছে, সেরকম ভাষাগুলিও একে অপরের সাথে যুক্ত। তাহলে ভাষা যে বাক্যের বাইরে কোনো স্বাধীন সত্তায় কোনো কিছু বাহক মাত্র। এক্ষেত্রে শব্দ বা পদ নয়, বাক্যই হলো বাগধারার নিম্নতম অংশ। সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে। এটা যদি আমরা একসাথে বলি, অ্যালিয়েসার পিরটর সরপক, দেখ একসাথে লেখা আছে, অ্যালিয়েসার পিরটর সরপক। এটা যদি এইভাবে লেখা হয়, সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে, তাহলে কি কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। তাহলে অ্যালিয়েসার মানে হলো মাছ ধরা, পিয়েরটার মানে হলো কাজে নিযুক্ত হওয়া, পিন মানে হলো সরপক মানে সে তাড়াতাড়ি যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা লিখি, অ্যালিয়েসার পিরেটর সরপক, সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে, তাহলে এইভাবে লিখলে তো কিছু বোঝা যাচ্ছে না। এই এস্কিমো ভাষা যে শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা তাহলে কি ভাষা? এস্কিমো। যে শ্রেণীর অন্তর্ভুক্ত তাকে বলা হয় অত্তন্নয়ী, অত্তন্নয়ী বা ইনকোপোরাটিং বর্গ। তাহলে ভাষাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, অসমবায়ী আর সমবায়ী। সমবায়ীকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, মুক্তান্বয়ী, অত্তন্বয়ী, সমন্বয়ী। তাহলে অসমবায়ীটা কি? চীনা। সমবায়ীটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে মুক্তান্বয়ীটা হচ্ছে তুর্কি, অত্তন্বয়ীটা হচ্ছে এস্কিমোদের ভাষা, আমরা যেটা এইমাত্র বললাম, সমন্বয়টা হচ্ছে বাংলা ইংরাজি, বাংলা ইংরাজি ভাষা। আবার সংস্কৃত, বাংলা, লাতিন, ইংরেজি, আরবি প্রভৃতি বর্তমান পৃথিবীর অধিকাংশ প্রধান ভাষাতে দেখা যায় যে
প্রত্যয় বিভক্তি উপসর্গ সম্পর্ক জ্ঞাপক চিহ্নগুলো এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে আলাদা এদের কোনো অস্তিত্ব নেই। এটাকেও বলা হয় সমন্বয়ী বর্গ। কোনগুলো? সংস্কৃত, বাংলা, লাতিন, আরবি। যেমন বাংলা ইংরেজি তো সমন্বয়ী, এগুলোকেও সমন্বয়ী বলা হয়। গোত্র বা বংশ অনুযায়ী বিভাগটা কি? বর্তমান পৃথিবীর ভাষাগুলির মধ্যে বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়, যা থেকে ভাষাবিজ্ঞানীরা অনুমান করেন যে সেই সব ভাষাগুলি অতীতে কোনো ভাষা থেকেই এসেছে। এরকম প্রায় 25-26টি ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে পৃথিবীর বেশিরভাগ ভাষাই। যেমন ইন্দো ইউরোপীয়, সেমিহামীয়, বান্টু, কাকেশীয়, দ্রাবিড়, এগুলো সব ভাষা। এই বংশগুলোর মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ হচ্ছে বৃহত্তম। ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূবে ভারতে যতগুলো দেশ আছে তার বেশিরভাগ ভাষাই হলো এই ইন্দো ইউরোপীয় জাত। এই বংশের নাম ইন্দো ইউরোপীয় একথা মনে পড়ে ইউরোপ ও ভারতের মধ্যেই এই ভাষাগুলো সীমাবদ্ধ, সেই জন্য এই ভাষাগুলোর নাম হলো ইন্দো ইউরোপীয়। কিন্তু বাস্তবে আফ্রিকা, আমেরিকা, এশীয় মহাদেশের বিভিন্ন স্থানেও এই বংশের ভাষাগুলোর ছাপ রয়েছে। ইন্দো হিস্ট্রি, এটা কি ছিল আগে? হিট্টি, ইন্দো হিট্টি। হিট্টি, এটার আবার ইন্দো হিট্টির দুটো ভাগ, হিট্টি, ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়কে আবার দুটো ভাগ করা যায়, কেন্তুম, শতম। কেন্তুমের মধ্যে কি কি ভাষা পড়ছে? গ্রিক, ইতালীয়, কেলথিক, জার্মানিক, তোখারীয়। আর শতমের মধ্যে পড়ছে ইন্দো ইরানীয়, আলবেনীয়, আর্মেনীয়, বাল্টিক, স্লাভিক। এটা একসাথে হচ্ছে বাল্তোস্লাভিক। বাল্তোস্লাভিক, এটা একসাথে হচ্ছে বাল্তোস্লাভিক। তো ইরানীয় শাখাটি, তাহলে আমরা দেখছি ইন্দো ইউরোপীয় থেকে জাত হচ্ছে এতগুলো বেরিয়েছে। তাহলে ইন্দো ইউরোপীয় শাখাটি বিস্তার লাভ করেছে সমগ্র প্রাচীন পারস্য জুড়ে, ইলম আর মেসোপটেমিয়ার পূর্ব দিক থেকে ব্যাকট্রিয় পর্যন্ত। দুটি প্রাচীন ভাষা হলো আবেস্তীয়, প্রাচীন পারস্যিক। জরাথুষ্টীয় মতাবলম্বীদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা। জরাথুষ্ট্র মতাবলম্বী মানে পারসিকদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা আবেস্তীয় ভাষার উদাহরণ। ইন্দো ইউরোপীয় বংশের যে শাখা ভারতে প্রবেশ করেছে সেটা আবার ভারতীয় আর্য ভাষা নামে পরিচিত। তাহলে মেন কি হচ্ছে? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কতগুলো ভাষার উৎপত্তি হয়েছে, আর যেটা ভারতে প্রবেশ করেছে সেটা আবার হচ্ছে ভারতীয় আর্য। সেমিও হামিও ভাষা বংশের দুটো উল্লেখযোগ্য হলো হিব্রু ও আরবি। সেমিও থেকে উদ্ভব হয়েছে হিব্রু ভাষা, রচিত বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, আর ইসরায়েল দেশের সরকারি ভাষা আধুনিক হিব্রু। সেমিও হামিও ভাষা বংশের বাইরে আফ্রিকার সব ভাষাগোষ্ঠীকে বান্টু নামে অভিহিত করা হতো, আর যে ভাষাগোষ্ঠীর মানুষ থাকতো তাদেরকে বান্টু নামে অভিহিত করা হতো। ইউরোপে ইন্দো ইউরোপীয় ভাষা সমুদ্রের মধ্যে দ্বীপের মতন রয়ে গেছে ফিনো উগ্রীয় ভাষা বংশ। হাঙ্গেরির ভাষা মজর বা হাঙ্গেরির, ফিনল্যান্ডের ভাষা হলো ফিনিশ, এস্তোনিয়ার ভাষা এস্তোনীয়। তাহলে হাঙ্গেরির ভাষা কি? মজর বা হাঙ্গেরীয়। ফিনল্যান্ডের ভাষা ফিনিশ, এস্তোনিয়ার ভাষা এস্তোনীয়, সাইবেরিয়ার মরু অঞ্চলের ভাষা সামেদ, অভূগ্রিক ভাষা ফিনো উগ্রীয়, উরাল ভাষা বংশের অন্তর্গত। আফ্রিকা মহাদেশে, আমেরিকা ও মহাদেশে এত ভাষা ও বৈচিত্র্য যে ভাষাতাত্ত্বিকরা স্পষ্টত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আমরা প্রথমে উত্তর আমেরিকার কথায় আসি। উত্তর আমেরিকা প্রাচীন ঐতিহ্যপূর্ণ মায়া ও আজতেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, প্রচুর লিখিত উপাদান এখনও আমেরিকার কোনো কোনো অঞ্চলে পাওয়া যায় এই মায়া ভাষা। আর আজকের সভ্যতার ভাষা উটো আজতেক বংশের। এছাড়া আলগনকিয়ক মানে উত্তর আমেরিকার পূর্ব অংশ, ইরকুইন্স, আথাবাস্কন, হাইডা, সিওস্কা, আলজিক ইত্যাদি ভাষা বংশ রয়েছে। তাহলে একটা ভাষা রয়েছে যেটা কি? মায়া, মায়া ভাষা। কোথাকার ভাষা? উত্তর আমেরিকার ভাষা।
দক্ষিণ আমেরিকায় আরেকটা ভাষা কি আজতেক। দক্ষিণ আমেরিকায় আবার মায়া ও আজতেক সভ্যতার মতো ছিল আরেকটি প্রাচীন গুরুত্বপূর্ণ সভ্যতা, সেটা ছিল ইনকা। ইনকারা কি ভাষা ব্যবহার করতো? ইনকারা কিচুয়া ভাষা ব্যবহার করত। তা ইনকা সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে দক্ষিণ আমেরিকায় বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। দক্ষিণ আমেরিকার কয়েকটি ভাষা বংশ হলো আরওয়াক। এই বংশের ভাষাগুলো ছড়িয়ে পড়ে অ্যাটলান্টিস দ্বীপপুঞ্জে। এই এস্কিমো আলেউট অবশ্য প্রধানত দেখা যায় উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে। অবর্গীভূত ভাষা, এতগুলো ভাষা পরিবারের যে কথা বলা হলো, এর বাইরেও কিন্তু রয়ে গেছে অনেকগুলো ভাষা। এই সব ভাষাকে কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয়নি, কারণ এই ভাষাগুলোর মধ্যে এক ভাষার সঙ্গে অন্য ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি, যে এটা এই ভাষা থেকে এসছে এই সাদৃশ্যটা পাওয়া যায়নি, বা কিছু পাওয়া গেলেও প্রমাণসূত্র স্থাপন করা যায়নি যার মাধ্যমে বংশ চিহ্নিত করে ওঠা সম্ভব। এই ভাষাগুলিকে তাই অবর্গীভূত, মানে বর্গীভূত নয়, যেই ভাষাগুলো যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এই ভাষাগুলো এসছে সেগুলো হলো ইন্দো ইউরোপীয় বর্গীভূত, আর এই ভাষাগুলিকে কোনো বংশতেই ফেলা যাচ্ছে না, সেই জন্য এগুলো হলো অবর্গীভূত ভাষা। এবার আমরা আসছি ইন্দো হিট্টি। ইন্দো হিট্টি আগে আমরা দেখলাম, হিট্টি ইন্দো ইউরোপীয়। এইবারে ইন্দো ইউরোপীয় কতগুলো ভাগ? বাল্টিক স্লাভিক, যেটা একসাথে বাল্টিক স্লাভিক, গ্রিক, কেল্টিক, ইতালীয়, স্পেনীয়, আলবেনীয়, জার্মানিক, আর্মেনীয়, ইরানীয়, ভারতীয় আর্য। এবারে ভারতীয় আর্যর মধ্যে দেখ, এগুলো তো মোটামুটি জানিস, এটা তো আমরা জানবো, হিন্দি, উর্দু, বাংলা, মারাঠি, উড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি ইত্যাদি। মানে ভারতীয় আর্যদের সাথে এই ভাষাগুলো মিল পাওয়া গেছে, তাই ধরা হয়েছে এই ভাষাগুলো সবই ভারতীয় আর্য বর্গীভূত। ইরানীয়টা ফার্সি, আর্মেনীয়, জার্মানিক, ইংরেজি, জার্মান, ডাচ, সুইডিশ, ফ্লেমিশ, আলবেনীয়, ইতালীয় হচ্ছে ল্যাটিন, স্পেনীয়, পর্তুগিজ, ফার্সি, ইতালীয় ইত্যাদি, কেল্টিক, আইরিশ, বাল্টিক হচ্ছে লিথুয়ানিয়ান, লাটভিয়ান, স্লাভিক, রুশ, পোলিশ, চেক ইত্যাদি। তাহলে এগুলো হলো বর্গীভূত ভাষা। এর বাইরেও কিছু অবর্গীভূত আছে, যেগুলোকে কোনো কোনো ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়নি। সাদৃশ্য যেমন আছে আবার বৈসাদৃশ্যও তেমন আছে, পুরো মিল তো একসাথে খুঁজে পাওয়া যায় না, তাই এই অভিমত গ্রহণ করা যাবে না। জাপানি ভাষা যথেষ্ট সমৃদ্ধ হলেও তাতে চীনা সংস্কৃতি, ভাষা, লিপির প্রভাব উল্লেখ করা যায় বা লক্ষ্য পাওয়া গেছে। এতক্ষণ যত ভাষার কথা বলা হলো, বর্গীভূতই হোক আর অবর্গীভূতই হোক, এই সবই হলো স্বাভাবিক ভাষা। কিন্তু পৃথিবীর নানা স্থানে এমন ভাষারও সন্ধান পাওয়া যায় যেগুলোকে ঠিক স্বাভাবিক ভাষা বলা যায় না। এই অস্বাভাবিক ভাষাগুলোর জন্ম হলো ভাষারই মিশ্রণে, সেগুলোকে বলা হয় মিশ্র ভাষা বা কৃত্রিম ভাষা। মিশ্র ভাষা কি? নানা কারণে একাধিক ভাষাগোষ্ঠীর মানুষ যখন এক বিশেষ অঞ্চলে এসে জড়ো হয়, বুঝলি, বিশেষ অঞ্চলে এসে জড়ো হয়, তখন সেই দুই বা বেশি ভাষার মধ্যে একটা মিশ্রণ ঘটে যায়। সব জাতির মানুষ যদি এক জায়গায় থাকে, যেরকম একটা সব ভাষার মধ্যে মিশ্রণ ঘটে, সেই রকমভাবে সব ভাষার মানুষ এক জায়গায় থাকলে ভাষার মানুষেরও সেই ভাষার মিশ্রণ ঘটে, সেটা তখন সংমিশ্রণ হয়ে যায়। সেইটাকে বলা হয় মিশ্র ভাষা। মিলিয়ে মিশিয়ে একটা নতুন ভাষা তৈরি হয়ে যায়, সেটা হলো মিশ্র ভাষা বা কৃত্রিম ভাষা। তখন দুই বা তার বেশি মিশ্র ভাষার এইভাবে জন্ম হয়েছে। ভাষাবিজ্ঞানীরা এই মিশ্র ভাষার ক্ষেত্রে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন, এক হলো পিজিন, দুই হলো ক্রেওল। পিজিন প্রধানত ইউরোপীয় জাতিগুলোর উপনিবেশ বিস্তারের ফল। পিজিন, ইংলিশের পিজন শব্দটি এসেছে ইংরেজি বিজনেস শব্দের চীনা উচ্চারণ থেকে। আসলে ব্যবসার কারণে দুটি ভাষা কাছাকাছি এসে মিশে যায়, এর ফলে পিজন দীর্ঘস্থায়ী নয়। যেখানে ইংরেজরা ব্যবসার জন্য গেছে সেখানে পিজিন ইংলিশের উদ্ভব হয়েছে, তেমনি ফরাসিরা গেলে জন্ম নিয়েছে আবার ফ্রেঞ্চ পিজিন। মানে ইংরেজদের থেকে আসছে পিজিন, ফরাসিদের থেকে আসছে ফ্রেঞ্চ পিজিন। তো পিজিন সবসময় সংযোগ সংস্পর্শের উদ্ভূত ভাষা, কখনোই এটা মাতৃভাষা নয়। প্রাচীন ভাষাগুলির মধ্যে বিচ, লা, মার, পিজিন ইংরেজি, মরিশাস ক্রেওল এবং চিনুক এই ভাষাগুলো ছিল। বিচ, লা, মার
হলো ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় আর পর্তুগিজ ভাষার মিশ্রণ। সারা পৃথিবীতে প্রচলিত এত ভাষা সমস্ত মানুষের পক্ষে মনের ভাব আদান প্রদানের পরিপন্থী। সেই জন্য এক জায়গার মানুষ অন্য জায়গায় বা অন্য প্রান্তে যেতে গেলে তাকে শিখতে হয় মাতৃভাষা ছাড়াও বেশ কয়েকটি ভাষা। ভাষার এই বিভিন্নতার জন্যই রয়ে গেছে মানুষের বিচ্ছেদ আর মানসিক দূরত্ব। এই নিয়ে একটা গল্প রয়েছে বাইবেলে। মানুষ একটা মিনার তৈরি করেছিল, যা প্রায় ছুঁড়ে ফেলেছিল দেবতাদের বাসভূমি স্বর্গভূমিকে। এতে দেবতারা বিপন্ন বোধ করেন এবং একটি কৌশল করেন যে তারা যা নেন যাতে এই মিনারটা ভেস্তে যায়। একদিন দেখা গেল যারা এই মিনার তৈরি করেছিলেন তারা কেউই একে অপরের ভাষা বুঝতে পারছে না। শেষ পর্যন্ত সত্যি ভেস্তে গেল মিনার তৈরি। এই গল্প থেকে বোঝা যায় ভাষার পার্থক্যে কিভাবে বিচ্ছিন্নতা নেমে আসে মানুষের মধ্যে। এই বিচ্ছিন্নতা ঘুচিয়ে ঐক্যের সন্ধানে কৃত্রিম ভাষা তৈরির কথা বলেছিলেন দার্শনিক রেনে দেকার্ত, ফ্রান্সিস বেকন, জন উইলকিন্স। 19 শতকে জেহান মার্টিন স্লেয়ার ভোলাপুক নামে একটি কৃত্রিম ভাষা তৈরি করেন। স্লেয়ারের এই বিশ্ব ভাষা নির্মাণের কথা মাথায় আসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। একজন জার্মান কৃষকের ছেলে আমেরিকায় চলে যায় এবং সেখানে গিয়ে জীবিকা নির্বাহ করতে থাকে। একদিন এই কৃষক হঠাৎই পড়ে যায় চরম অর্থ সংকটে। সে যতই ছেলেকে চিঠি লেখে ছেলের থেকে কোনো উত্তর আসে না। আসলে আমেরিকান ডাক বিভাগের লোকেরা জার্মান কৃষকের লেখা পড়তে পারে না বা বুঝতে পারে না, ফলে কোনো চিঠিই পৌঁছায় না তার ছেলের কাছে। এই ঘটনা শুনে স্লেয়ারের মনে হয় এমন এক বিশ্বজনীন বর্ণমালা প্রয়োজন যা সমস্ত পৃথিবীতে ব্যবহারযোগ্য হবে, সমস্ত মানুষ ব্যবহার করতে পারবে। 1887 সালে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক ইল জামেনহফ আরেকটি কৃত্রিম ভাষা তৈরি করেন। রুশ ভাষায় তিনি যে প্রস্তাবটি লেখেন সেখানে তিনি তার ব্যবহার করেন ছদ্মনাম ডোকার্টো এসপারেন্টো, যার অর্থ হলো ডক্টর হোপফুল। বুঝলি? তোকে যদি লেখে ডোকার্টো এসপারেন্টো তুই বুঝতে পারবি? যার অর্থ হলো ডক্টর হোপফুল। এর নাম থেকেই প্রস্তাবিত বিশ্ব ভাষার নাম হয় এসপারেন্টো। বর্তমানে পৃথিবীতে 20 লক্ষ মানুষ এই ভাষায় কথা বলতে পারে। কি ভাষায়? এসপারেন্টো ভাষা, যার মধ্যে প্রায় 1000 লোকের মাতৃভাষা হচ্ছে এসপারেন্টো। জামেনহফ প্রধানত ইন্দো ইউরোপীয় ভাষাগুলোর মধ্যে ভিত্তি করে এই এসপারেন্টো ভাষা গড়ে তোলেন। এসপারেন্টোর কিছু এখানে বর্ণনা দেওয়া রয়েছে, যেমন ইংলিশ এসপারেন্টো। ইংলিশেতে কি? হ্যালো, সলিউশন, ইয়েস, জেস, নো, নি, গুড মর্নিং, বোনান, মাটেনন, গুড নাইট, বোনান, নকটন। তাহলে এটা হচ্ছে ইংলিশ ভাষা, এটা হচ্ছে এসপারেন্তো ভাষা। থ্যাংক ইউ, ডানকন। বুঝলি? তুই তো ডানকন দেখলে বলে দিবি তোদের ইংলিশ থেকে এসছে, ডানকন। তাহলে এই হলো এসপারেন্তো ভাষা, যেই ভাষাটাকে তারা চেষ্টা করেছিল বিশ্বের ভাষা করার। এসপারেন্তোকে সংস্কার করতে চেয়ে বেশ কয়েকটি কৃত্রিম ভাষা বিশ্ব ভাষার জন্ম হয়েছিল, যেমন আইডো, অকিডেন্টাল, নোভিয়াল, ইন্টারগ্লোসা, পরবর্তীকালে যা গ্লোসা নামে পরিচিত। এরকম ভাষাবিজ্ঞানীরা চিন্তার সফল নোভিয়াল যেটা গড়ে তুলতে পেরেছিল। এসপারেন্তো, ইডো আর অকিনটন এর নানা চারিত্রিক বৈশিষ্ট্যের মিশ্রণ। এইরকম ভাষা ব্যবহার না করেও মানুষ নানাভাবে মনের ভাব প্রকাশ করে। মাথা নাড়িয়ে, হ্যাঁ বা না বলে আমরা প্রায় বলে থাকি। কোনো শব্দ উচ্চারণ না করে চোখের সাহায্যেও আমরা কথা বলে থাকি। হাত পা মুখ নাড়িয়ে কথা বলে থাকি, যেটা হলো ভাষাতাত্ত্বিকরা এর নাম দিয়েছেন প্যারা ল্যাঙ্গুয়েজ। এই ধরনের ভাষাকে নির্ভর করে মুখ ও বধির মানুষদের জন্য তৈরি হলো এক বিশেষ সাংকেতিক ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ। 1975 সালে ফরাসি শিখবিদ আভে চার্লেস মাইকেল ডি আইপি প্রথম এই ভাষার উদ্ভাবন করেন। এরপর থমাস গ্লাডেন্ট, লরিয়েন্ট, এরা রিচার্ড পেজেট, এরা সবাই এই ভাষা, কি ভাষা? প্যারা ল্যাঙ্গুয়েজ, মানে চোখের ইশারা, মুখের ভাষা, মুখে কথা না বলে চোখের ইশারা দিয়ে বোঝানো। সাইন ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অন্যতম হলো পেজেট গোড়াম পদ্ধতি। প্রায় 3000 সংকেত
এই ভাষার ক্রিয়া, পশু, রং, আধার, এই সমস্ত সংকেত রয়েছে, যেখানে সংকেত দেখিয়ে অন্য হাতে আকাশ চিহ্নিত করে বোঝানো হয়। যেমন নীল শব্দটা বোঝাতে এক হাতে রং সূচক সংকেতটি আর অন্য হাতে আকাশ চিহ্নিত করে বোঝানো হচ্ছে যে নীল রং। যেমন ব্রিটিশে এবিসিডি এইভাবে দেখানো হয়েছে, এবিসিডি, এই যে ব্রিটিশ এ, এই যে বি, এই যে এটার সাথে বি, এটা সি, সিটা উল্টো হয়েছে, এটা ঘুরিয়ে এটা সি, বুঝেছিস, এটা সি উল্টো। আচ্ছা, এটা ডি, এরকম, এটা ই, এই আসছে এই ই, বুঝতে পারছিস, এই যে ই, ই, এফ, জি, এটা হচ্ছে ব্রিটিশ। এইভাবেই তৈরি হয়েছে বর্ণমালা। আমেরিকান, এই যে এ, ওদের এরকম বি, এইভাবে সাংকেতিক চিহ্নগুলো, ঠিক আছে। এইভাবে। উত্তর আমেরিকার অধিবাসীদের মধ্যে আমের ইন্দ নামের একটি এই ধরনের ভাষা দীর্ঘকাল ধরেই প্রচলিত ছিল। ম্যাক্স কেলি এই পদ্ধতিটাকে কাজে লাগানোর চেষ্টা করে, তবে এ ধরনের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় হলো আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি। বানানটা আঙুল দিয়ে পরপর দেখাতে থাকবে, এ বি সি ডি, যা বানান, বানানা দেখালো বি এ এন এ, আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিল। পেজেট তা ধরনের ক্ষেত্রেও সর্বাধিক জনপ্রিয় হলো আঙুল দিয়ে বানান বোঝানোর পদ্ধতি। একে ইংরাজি থেকে বলা হয় ফিঙ্গার স্পেলিং, ফিঙ্গার স্পেলিং বলা হয়। পেজেট জর্মন পদ্ধতি অনেক শব্দই বোঝানো হয়, স্থান, নারী পুরুষ বোঝানো হয়, সম্ভব হলে বেলপাহাড়ি, সুচিত্রা সেন শব্দ দুটো এই পদ্ধতিতে বোঝানো যাবে না, ফিঙ্গার স্পেলিংয়ের পদ্ধতিতে সহজেই সেটা বোঝানো যাবে। তো এইভাবে নিরক্ষর মানুষ, শিশুরা এটা তো বুঝবে না, যারা জানে না এবিসিডি তারা কি করে বুঝবে ফিঙ্গার স্পেলিং, তারা তো বুঝতে পারবে না। এই সমস্যা দূর করতে রচেস্টার পদ্ধতি এখনও মৌখিক ভাষা বা আঙুল দিয়ে বানান করা একই সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। এই হলো ভাষা ব্যবহার পদ্ধতি।